পাকিস্তানের লিডাররা এটা ভয় পাচ্ছেন যে ভারতবর্ষ পাকিস্তানকে টুকরো টুকরো করে দেবে। যে কথাটা এর আগে আপনি বলছিলেন ওরা তো অলরেডি টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু ওখানে সবাই খুবই ভীত এই কথাটা ভেবে যে নরেন্দ্র মোদী বলেছেন যে মিট্টি মে মিলা দেঙ্গে। এখন ওরা চারিদিকে মাটি খুঁজছে যে কোন মাটিতে। না, যখন বলা হয় আমরা যখন ধূলিসাৎ করে দেওয়ার কথা বলি, তখন সব সময় খেয়াল রাখা উচিত যে বারবার একটা মানুষকে তার নিজের কর্মই ধূলিসাৎ করে থাকে। এই বিষয়ে আমাদের আলাদা কোনো ক্ষমতা নেই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলতে চাইছেন সেটা হলো যে উনি বলছেন যে তোমরা যে কাজগুলো করছো, তোমরা মানুষের বিরুদ্ধে যে যখন অপরাধ করে চলেছো, এই অপরাধ যেই করুক না কেন তাকে একদিন একদিন ধূলিসাৎ হতেই হবে, আমার দৃঢ় বিশ্বাস। আর দেখুন, এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের নজরে রাখতে হবে। এই যে পাকিস্তানের সামরিক বাহিনী, এদের ইতিহাসের উপর একবার তাকিয়ে দেখুন। 1965-তে ওনারা বলেছিলেন যে ওনারা মানে কুচকাওয়াজ করতে করতে ওনারা দিল্লি জিমখানাতে আসবেন আর চা খাবেন। কি অসাধারণ কথা বলেছিলেন আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। উনি বলেছিলেন যে সর্দার আইয়ুব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, অনেক বড়সড় মানুষ একজন উনি। আমি এটা ভাবলাম যে উনি কেন কুচকাওয়াজ করার কষ্ট করবেন, আমরাই না হয় লাহোর অব্দি পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আর তারপর আমরা তো সে জায়গা ছেড়েও দিয়েছিলাম। 1965-র পরে আমরা তো ওনাদের অনেকটা এলাকা কবজা করে নিয়েছিলাম। এইটা ওনাদের সামরিক বাহিনী। 71-এ তো প্রায় ওনাদের দেশই ধ্বংস হয়ে গেছিল। কিন্তু আমি এটা হয়তো পৃথিবীর একমাত্র সামরিক বাহিনী যারা যুদ্ধের ময়দানে তো নয়, নিজেরই দেশকে বারবার সেটার উপর নিজেদের কবজা করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক। মানে নিজেদের দেশের উপর বারবার ওদেরই কবজা করতে হয়। এখন বারবার এটার প্রয়োজন কেন পড়ে? মাঝে মাঝে ওরা একটু সময় দিয়ে দেয় যারা যারা রাজনীতি করতে চায় তাদের। আর এদের দেখে আমার একটা শের মনে পড়ে যাচ্ছে, किश्ती भी नहीं बदली, दरिया भी नहीं बदला, हम डूबने वालों का जज्बा भी नहीं बदला, है शौक सफर ऐसा एक उम्र हुई हमने, मंजिल भी नहीं पाई, रास्ता भी नहीं बदला। আমি তো পাকিস্তানের যেসব নিউজ চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, সেগুলো দেখতে থাকি। আর ওরা বলে যে নিজেদের সামরিক বাহিনী নিয়ে একজন বলছে যে আমাদের দেশের 82% লোক এটা বিশ্বাস করে যদি ভারতের সাথে যুদ্ধ হয় আমাদের সামরিক বাহিনী ভারতকে হারাতে পারবে। 18% লোক বলে যে না, পাকিস্তান সামরিক বাহিনী যুদ্ধ জিততে পারবে না। আর এই 18% লোকই সামরিক বাহিনীর। দেখুন, আমি শুধু এটা বলতে চাই যে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে। সন্ত্রাসবাদ নিজেই এই কথাটাকে প্রমাণ করে দেয় যে ওরা মেনে নিয়েছে যে সামরিক বাহিনী দিয়ে ওরা জিততে পারবে না। তখনই না কোনো দেশ সন্ত্রাসবাদকে নিজেদের দেশের রাজনীতির একটা নীতি হিসেবে স্থাপন করবে। যদি আমাদের সামরিক বাহিনীর লড়ার ক্ষমতা থাকতো তাহলে সন্ত্রাসবাদীদের কি প্রয়োজন রয়েছে? সন্ত্রাসবাদীদের সাহায্য তো আপনি তখনই নেবেন না যখন... আপনার কি মনে হয় না যখনকার সামরিক বাহিনী সন্ত্রাসবাদী? দুটো কোনো তফাৎ না, সেটাই তো দেখুন, ইনি কোনো ভুল কথা তো একেবারেই বলছেন না, তাই না? একেবারেই না। প্রথম সন্ত্রাসবাদ যা ঘটেছিল, যেটা হয়েছিল 1900 পাকিস্তানি রেডাররা যারা কাশ্মীরে এসেছিল 48-এ। আর সেই সময়কার একজন খুব পদস্থকারী অফিসার ছিলেন মেজর আকবর। বহু বছর ধরে পাকিস্তান তো ডিনাই করতে থেকেছিল, বলেছিল যে এটা তো কবাইলি মানুষ ছিল, মানে আদিবাসীরা ছিল যারা এসেছিল, আর ডিনাই করতে থাকছিল। কিন্তু মেজর আকবর নিজের বইতে এই কথাটি স্বীকার করেছেন যে ওনার রেগুলার সোলজারদেরকে আদিবাসী পোশাক পরিয়ে কাশ্মীরে ঢোকানো হয়েছিল। তার মানে ওরা নিজেরাই সন্ত্রাসবাদী পদক্ষেপ নিচ্ছিলেন শুরু থেকেই। আর ওখানে অদ্ভুত অদ্ভুত কথা হয়। একজন পাকিস্তানি জার্নালিস্ট আছেন, উনি দেখাচ্ছিলেন যে পাকিস্তানের যারা ফৌজি রয়েছে তারা একটা গান গাইছেন, তেরি মিট্টি মে মিল যাওয়া। তাতে উনি বলছেন যে অন্তত গানটা তো নিজের দেশের গাও।
গানটাও তো তোমরা ভারতবর্ষের গাইছো। এটা শুধু ফৌজের সমস্যাই নয়, আপনারা ওনাদের যে কোনো প্রোগ্রাম দেখে নিন, যে কোনো একটা প্রোগ্রাম বেছে নিন, অদ্ভুত ব্যাপার ওনাদের ওখানকার যে ড্রামাগুলো হয়, যেটা আমাদের এখানেও বেশ পপুলার, সেখানেও যদি কখনো ওরা কোনো গান ব্যবহার করেন তাহলে সেটা ভারতীয়ই হয়। সেই জন্যই না, মানে আমি তো সত্যি অবাক হয়ে গেলাম যে একজন আমাকে একটি ক্লিপ পাঠিয়েছিল যে ওই বিয়ের রিসেপশন হয় তো সেখানে ওখানে ওয়ালিমা বলা হয়, মানে বিয়ে একদিন আগে হয়ে গেছে আর একদিন বা দুদিন পরে যে রিসেপশনটা হয়, তো ওই রিসেপশনের দিনে সব অতিথিরা এসেছেন কিন্তু বর দুজনেই উধাও। তো সেই অতিথিরা যখন খাওয়া দাওয়া করে ফেলেছেন, তারপর ওরা বললেন যে বরের সঙ্গে একটু দেখা তো করে বেরোই। বাপ এলো, মানে বরের বাবা এলো, উনি ক্ষমা চাইতে শুরু করলেন। উনি বললেন যে হিন্দুস্তানি সিনেমা সবকিছু নষ্ট করে ফেলেছে, ওরা বাড়ির পেছনে একটা প্যান্ডেল দাঁড় করিয়ে সেখানে কি বিশাল কাণ্ড করছে না, ওরা আগুনের 7 পাক নিচ্ছে, রীতিমতো 7 পাক নিচ্ছে আগুনের। তো ওরা হয়তো যে ওরা ওই যে বারবার কথাগুলো বলতে থাকে না যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, আমরা আলাদা আলাদা, তো হয়তো ওনাদের ভেতরে এরকম একটা অনুভূতি হয় যে মানে আপনার মাথায় আকাশ ভেঙে পড়লেও এই কথাটা সত্যি যে আমরা আলাদা নই। আর সেই একই গান ওখানে, সেই একই কালচার, সেই একই নিয়ম নীতি, মানে সব কিছুই এক, কিন্তু তারপরেও ওনাদের সব কিছুই বাতিল করে দেওয়া হয়। আর সেই জন্যই আমার মনে হয় যে ওরা কোথাও না কোথাও ব্যালেন্সটাকে মানে হারিয়ে ফেলার ব্যাপারটা, মানে ব্যালেন্স লুজ করে ফেলছে। ব্যালেন্স ওরা হারিয়ে ফেলেছে, কারণ এক্ষুনি কিছুক্ষণ আগে খোয়াজা আসিফ, যিনি ওখানকার ডিফেন্স মিনিস্টার, উনি বলেছেন যে পেহেলগাঁওয়ের হামলাটা মোদি করিয়েছেন অসাধারণ, অল্প কিছু ভোটের জন্যে। কিসের জন্য? কিছু ভোট বেশি পাওয়ার জন্যে। আচ্ছা। আর বলেছে যে এখন মোদির ক্রেডিবিলিটি 0 হয়ে গেছে। আর তারপর এটা বলেছে যে আমরা ওদের উপর ইন্টারন্যাশনাল প্রেশার বাড়াচ্ছি। তো তার মানে এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে উনি নিজের সেই বক্তব্যের ওপর একটু বেশি বিশ্বাস করে ফেলেছেন যে আমরা অনেক প্রেশারে ছিলাম, এখন প্রেশার অনেকটাই কমে গেছে। আর সেই জন্য যেই মুহূর্তে ওর মনে হলো যে প্রেশার একটু কমে গেছে, তো ওনাদের তো অভ্যেস আছেই ভুলভাল কথা বলার, সেই জন্য ভুলভাল কথা বলে চলেছেন। অডিয়েন্স থেকে আমরা 2-1টা প্রশ্ন নিতে পারি। পাকিস্তান এম্বাসির বাইরে লন্ডনে কিছু ইন্ডিয়ান্স প্রোটেস্ট করতে গিয়েছিল, তো ওখানে এক পাকিস্তান অফিসার গলা কাটার ইশারা করছিল। তো এরকম একটা সেনসিটিভ ব্যাপারে এটা কিরকম পাকিস্তানের ডিপ্লোমেসি? উনি হাই কমিশনার, উনি সব থেকে। আমি এটার উত্তর কি করে দেবো? আমি তো আপনাদেরকে বললাম যে ওরা তো এটা অন্য কারুর হোক বা, আপনি আমাকে একটা কথা বলুন, যদি কখনো কেউ আঘাত পায় আপনার কোনো কারণে, আপনি সেদিন রাত্রে ঠিক করে ঘুমোতেও পারবেন না। এই দেশটা কিভাবে তৈরি হয়েছে? 1 মিলিয়নের থেকেও বেশি মানুষের রক্ত বইয়ে তারপর তৈরি হয়েছে। ইট ওয়াজ কনসিভড ইন হেট্রেড, প্রচন্ড ঘৃণার দ্বারা সৃষ্টি হয়েছে। তো সেখানে যদি আপনি কোনো সাধারণ ব্যবহারের কোনো রকম কোনো আশা রাখেন, তাহলে সেটা একেবারেই একটা ভুল কাজ করবেন। আমি আপনাকে আমার একটা গল্প বলছি। 1980 সালের ভারত সরকারের তরফ থেকে 4-5 জন লোক হজ ডেলিগেশনে যেতেন। মিনার ময়দানে দাঁড়িয়ে ছোট ছোট কাঁকড় জড়ো করতে হয়, ঠিক আছে? একটা জায়গায় বেশ বড় বড় থাম আছে, সেখানে ছুঁড়ে মারার জন্য। তো আমরা 4 জন ছিলাম, আমরা কাঁকড় জমা করছিলাম আর এই ভাষাতেই কথা বলছিলাম। আমি কাছাকাছি ছিলাম, তাই আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা কি পাকিস্তান থেকে এসেছেন? আমি বললাম না, আমরা হিন্দুস্তান থেকে এসেছি। উনি জিজ্ঞেস করলেন তাহলে আপনি কি মুসলমান? আমরা হজের মাঠে আছি। আর আমি হিন্দুস্তান থেকে এসেছি, আপনি কি মুসলমান? আমি বললাম আমাদের ওখান থেকে তো মুসলমানেরাই হজ করতে আসে, আপনাদের ওখান থেকে কি অন্য লোকেরাও আসে নাকি? উনি আমার ওপরে এতটা রেগে গেলেন যে তারপর বলতে শুরু করলেন যে আপনি কি জানেন না যে পাকিস্তান মুসলমানদের দেশ? হ্যাঁ, আর হিন্দুস্তানের মুসলমানেরা হিন্দুস্তানের তরফ থেকে লড়তে আসে। তখন আমি ভাবছিলাম যে কি বলবো। হুব্বুল ওয়াতান মিন জুজুল ঈমান। নিজের দেশকে ভালোবাসাটা প্রতিটা
মানুষের নিজ আস্থার একটি অংশ। আর আমি বললাম যে শুনুন, এরকম একটা ভুল ধারণা নিয়ে এই জাতীয় ভুলভাল ধারণা পোষণ করা বন্ধ করুন। আরও অনেক কিছু যা যা আছে আমার বলার ছিল আমি সবকিছু বললাম, কিন্তু উনি নিজের ওপর সংযম হারিয়ে ফেললেন। আর যেহেতু আমি হিন্দুস্তান থেকে গেছি, আর হ্যাঁ, আপনাদের মসজিদে কি আজান হয়? আমি বললাম আসুন আমার সাথে এসে নিজেই দেখে নিন। মানে আমি হিন্দুস্তান থেকে গিয়েছি বললে আমি মুসলমান হতেই পারি না? তাহলে যখন ওনাদের মাথায় যখন এতটাই নোংরা ভাবনা চিন্তা ঘুরে, এটা তো সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্যই তো এটা। ওনাদের তো মানে সাধারণ কথোপকথন হয়, তার মধ্যে সন্ত্রাসবাদ লুকিয়ে আছে।